সবাইকে স্বাগত সংবাদ দুপুরে। সাথে রয়েছে দোলা ডলরেস, আমি মেহেরিন তাজরিন কবির। শুরুতেই জানাবো শিরোনাম। টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, ফুল দিলেন মন্ত্রিসভার সদস্যরাও। একাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি, ভাষণ দেবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জামায়াত নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে সরকার, আইনের সংশোধন যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে। ধর্ষণে ব্যর্থ হয়ে ডেমরায় ২ শিশুকে হত্যা করে প্রতিবেশী মোস্তফা ও আজিজুল, বলছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিসভা গঠনের পর টুঙ্গিপাড়ায় প্রথম এই সফরে শেখ হাসিনার সঙ্গে বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। এরপর ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়। পরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্যরাও। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। এই সব অগণিত সুষ্ঠু সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন, তার জন্য দায়িত্ব পুনরায় মাননীয় প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত করায় আমরা আপনার। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি বেলা ৩টায়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অধিবেশনে ভাষণ দেবেন। সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রীতি অনুযায়ী সংসদ নেতা ও উপনেতা এবং বিরোধী দলের নেতা, উপনেতা ও সংসদের চিফ হুইপ নির্বাচিত হবেন। দশম জাতীয় সংসদের মেয়াদ পূর্ণ হবে ২৮ জানুয়ারি। গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১ জানুয়ারি ২৯৮ জনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সেদিন শপথ নিয়েছেন ২৯১ জন সংসদ সদস্য। ২৫৬ আসন পেয়ে আওয়ামী লীগ সংসদীয় দল এবং ২২ আসন নিয়ে জাতীয় পার্টি একাদশ সংসদের বিরোধী দলের ভূমিকা পালন করবে। তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয়ী ৭ সংসদ সদস্য শপথ নেননি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে উদ্যোগ নিচ্ছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এই লক্ষ্যে সংশোধিত আইনের খসড়া আবারও মন্ত্রিসভায় পাঠানো হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও জানিয়েছেন, বঙ্গবন্ধু ও জেল হত্যা নেপথ্যের নায়কদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে কমিশন গঠন করা হবে। অপরাধের সাথে জড়িত দল হিসাবে তখন তাদেরকে বিচার করার জন্য একটা দাবি উঠেছিল। জামাত একটা রাজনৈতিক দল হিসাবে তার বিচার করা যায় কিনা এবং সেই ব্যাপারে এই আইনটাকে সংশোধন করা হয়েছে। আন্দোলন ও নির্বাচন দুটোতেই বিএনপি ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নতুন মন্ত্রিসভার সদস্যরা লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ মন্তব্য করেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১০ বছরে বিএনপি ১০ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। তারা যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করতে চাইলে তারও জবাব দেওয়া হবে জনগণকে সঙ্গে নিয়ে। আন্দোলনে যারা ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, ভবিষ্যতেও তারা কোনো ব্যাপারে সফল হবে এটা আমার মনে হয় না কেউ বিশ্বাস করে। তারা যদি সহিংস নাশকতার পথে যায় তাহলে সেটা পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয় তাই করা হবে, জবাব দেওয়া হবে জনগণকে সঙ্গে নিয়ে। নির্বাচনের পর দেশব্যাপী নেতাকর্মীদের উপর অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। কারাগারে খালেদা জিয়া অসুস্থ দাবি করে এই সময় তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এখন সারা দেশে ব্যাপক নির্বাচনী সহিংসতা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। রাষ্ট্রের সব শক্তি প্রয়োগ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, খুন, ধর্ষণ মামলা থেকে শুরু করে নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। শিশু নুসরাত ও ফারিয়াকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ফরিদ উদ্দিন। জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। সোমবার ডেমরার কোনাপাড়ার শাহজাহান রোডে খেলছিল দুই শিশু নুসরাত ও ফারিয়া। এ সময় তাদের সাজিয়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মোস্তফা ও আজিজুল। পরে তাদের ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে তারা। মরদেহ লুকিয়ে পালিয়ে যায় সেখান থেকে। তাদের গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশের ওয়ারি বিভাগের ডিসি ফরিদ উদ্দিন জানান, মঙ্গলবার মামলা হওয়ার পর যাত্রাবাড়ির ভাঙা ব্রিজ থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি মোস্তফাকে। তার দেয়া তথ্যে ডেমরা কাউন্সিল এলাকা থেকে গ্রেপ্তার হয় আজিজুল। যখন দর্শন করতে উদ্যত হয় তখন ছোট বাচ্চা, তারা চিৎকার চেঁচামেচি করে, তাদেরকে কন্ট্রোল করা যায়নি। তাদের দুজনকে প্রথমে ফারিয়া আক্তার দোলাকে আসামি আজিজুল সে গলা টিপে হত্যা করে। এর পরক্ষণেই নুসরাত জাহানকে মুস্তফা সে গামছা দিয়ে পেঁচিয়ে হত্যা করে। এদিকে গ্যান্ডারিয়ায় 2 বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শনিবার দিননাথ সেন রোডের 4তলা বাড়ির মালিক নাহিদ আয়েশাকে খাবারের লোভ দেখিয়ে বাসায় নিয়ে যায়। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুটিকে ফেলে দেয় 3তলা থেকে। এই যে আসামি নাহিদ এই বাচ্চাটাকেও দর্শনের উদ্দেশ্যে বাসায় তুলে নেয় এবং পরবর্তীতে তার মেয়ে যেহেতু এই ঘটনাটা দেখে ফেলে বা বুঝে ফেলে, তখন এই বাচ্চাটাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই 3তলা থেকে নিচে ছুঁড়ে ফেলে। এসব ঘটনার পেছনে মাদকাসক্তি ও মানসিক বিকৃতির কথা জানাচ্ছে পুলিশ। পাশাপাশি জোর দিচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক অবরোধ করে প্রায় 5 ঘন্টা বিক্ষোভ শেষে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক শ্রমিকরা। কাল সকাল থেকে আবারও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা। বেতন ভাতা বাড়ানোর দাবিতে সকাল 8টা থেকে রাজধানীর কালশীতে 22তলা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, সরকার নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা বাস্তবায়ন করছে না। উল্টো স্ট্যান্ডার্ড গ্রুপের 5000 কর্মীর বেতন ও ওভারটাইমের মজুরি কমানো হয়েছে। এছাড়াও আন্দোলনকারীদের ছাঁটাই করা হচ্ছে বলেও অভিযোগ করছেন শ্রমিকরা। তবে মালিকপক্ষ জানিয়েছেন রোববার থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এদিকে বিক্ষোভের কারণে সকাল থেকে মিরপুরের সড়কগুলোই দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালশী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও সতর্ক অবস্থায় থাকে সাজোয়া যানসহ দাঙ্গা পুলিশ। এর আগে মঙ্গলবার সকাল থেকে কালশীর 22তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও মালিকপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষিত বাড়তি বেতন, সেই বেতনের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। সরকার যে গেজেট প্রকাশ করছে, সেপ্টেম্বরে যে গেজেট প্রকাশ করছে, সেই গেজেটের অনুযায়ী অনেক জায়গায় বেতন বাড়ছে, কিন্তু আমাদের বেতনটা কি কারণে বাড়লো না, কি কারণে আমাদের নোটিশ দিল না। এদিকে ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ বেতন কাঠামো বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সাংবাদিক সহ আহত হয় অন্তত 20 জন। সকালে কাজে যোগ না দিয়ে গাজীপুরা ও নাওজোর সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিক্ষোভের কারণে টঙ্গীর শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে সাভার বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করলে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন শ্রমিকরা। এ সময় তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। চলমান শ্রমিক আন্দোলনের পেছনে বিরোধীদের পরোক্ষ ইন্ধন দেখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে সচিবালয়ে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী আবারও আশ্বাস দেন, 1 মাসের মধ্যে শ্রমিকদের বেতন সমস্যার সমাধান করা হবে। শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সবসময় ভালো আন্দোলনের মধ্যে কিছু ব্যাড এলিমেন্ট ঢুকে সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের প্রতি আহ্বান, তারা যেন তাদের কর্মক্ষেত্রে ফিরে যায়। মালিক শ্রমিকরা বসে যে কমিটি করেছে, সেই কমিটি বসে আলোচনা করে 1 মাসের মধ্যে, এবং এই জন্য যা যা তাদের পাওনা যদি হয় সেটাও তারা পেয়ে যাবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের 3টি কেন্দ্রে পুনঃভোট চলছে। সকাল 8টায় 3 কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 30 ডিসেম্বর অনিয়মের অভিযোগে আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ওই দিন মোট 132 কেন্দ্রের মধ্যে 129 কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া পেয়েছেন 82,723টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাইনুদ্দিন মঈন পেয়েছেন 72,564 ভোট। তাদের দুইজনের ভোটের পার্থক্য 10,159। এই 3 কেন্দ্রে মোট ভোট 10,574টি। যশোরের মনিরামপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে অপহরণ মামলার আসামি বিল্লাল হোসেন নিহত হয়েছেন। অপহৃত শিশু তারিক হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার শিশু তারিককে উপজেলার খেদাইপুর এলাকা থেকে অপহরণ করে প্রতিবেশী বিল্লাল এবং তার সহযোগীরা। পরে তারিকের বাবার কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। বিল্লালের বিরুদ্ধে মামলা করে শিশুটির বাবা সিদ্দিকুর রহমান। এরপর মঙ্গলবার বিকেলে মনিরামপুর বাজার থেকে বিল্লালকে আটক করে পুলিশ। রাতে তাকে নিয়ে খেদাইপুর বাজারে শিশুটিকে উদ্ধারের অভিযানে নামে পুলিশ। এই সময় বিল্লালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে নিহত হয় বিল্লাল। পরে খেদাইপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে তারিকের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ধুলায় নাকাল চট্টগ্রামবাসী। নগর জুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প আর সড়কে খোঁড়াখুড়ির কারণে বেড়েছে ধুলার পরিমাণ। এতে অ্যাজমা, শ্বাসকষ্ট সহ বেড়েছে নানা রোগের প্রকোপ। পরিবেশ অধিদপ্তরের তথ্যে গেল মাসে চট্টগ্রামের বাতাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এর গড় মাত্রা ছিল 184, স্বাভাবিকের চেয়ে যা প্রায় দ্বিগুণ। নগরবাসীর অভিযোগ, বিভিন্ন সড়কে বছর জুড়ে চলছে সংস্কার কাজ, যার কারণে দিন দিন বাড়ছে বাতাসে ধুলোর পরিমাণ। এই ধুলবালির জন্য আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত, আমাদের বাচ্চা কাচ্চারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা প্রতিনিয়ত যখন কাশি তখন বালি আসে আমাদের সাথে। বায়ু দূষণের প্রভাবে বাড়ছে অ্যাজমা, ব্রঙ্কাইটিস সহ নানা রোগের প্রকোপ। শহরের বিভিন্ন হাসপাতালে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। অ্যালার্জিক যে রোগগুলো যেমন অ্যাজমা, তারপর আবার স্ক্যাবিস, তারপর অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যালার্জি, এগুলো খুব বাড়তে থাকে। এর পাশাপাশি যে রোগটা আমরা খুব বেশি দেখি, ভাইরাস ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া এবং ডায়রিয়া, এই রোগগুলো খুব বাড়তে থাকে। পরিবেশ অধিদপ্তর বলছে, শীতকালে এমনিতেই বাতাসে ধূলিকণার মাত্রা বেড়ে যায়, তবে তা সহনীয় মাত্রায় রাখতে কাজ চলছে। প্রযুক্তি ব্যবহার করে এই ক্ষতিটা, বায়ু দূষণ, পানি দূষণ, এটাকে কমিয়ে আনবে এবং যেমন সেন্ট্রাল ইটিপির সাথে কানেক্ট হওয়া, নিজস্ব ইটিপি তৈরি করা, এসটিপি তৈরি করা, এগুলো করে এবং শব্দ দূষণ, বায়ু দূষণের জন্য নির্ধারিত যন্ত্রপাতি ব্যবহার করবে, এই ধরনের অঙ্গীকারনামা নেই এবং তাদের এটা আবার মনিটর করে যে তারা এটা করছে কিনা। বায়ু দূষণ কমাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার দাবি এলাকাবাসীর। আসাদ রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 1.5 লাখেরও বেশি মানুষ। আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC জানিয়েছে এই তথ্য। অথচ বিপুল সংখ্যক রোগীর চিকিৎসায় হাতে গোনা সরকারি হাসপাতালে রয়েছে পূর্ণাঙ্গ সেবা। বেসরকারি 7টি হাসপাতালে চিকিৎসার ব্যয় সরকারির তুলনায় 20 গুণ বেশি। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটও। দ্রুত এই বিষয়ে উদ্যোগ নিতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। বাবার ক্যান্সারের চিকিৎসা করাতে গাইবান্ধা থেকে ঢাকায় এসেছেন শায়লা। কেমোথেরাপির জন্য তিনি সিরিয়াল পেয়েছেন 1.5 মাস পরের তারিখে। বাধ্য হয়ে চিকিৎসা শুরু না করেই ফিরতে হবে তাদের। ক্যান্সার চিকিৎসার গুরুত্বপূর্ণ ধাপ রেডিওথেরাপির সিরিয়াল পেতেও রোগীদের অপেক্ষা করতে হয় মাসের পর মাস। এখন কেমো 2টা আমি ইমার্জেন্সি হয়ে গেছিলাম, প্রাইভেটে নিয়েছি, এখানে এখনো পাই নাই। 6 দিন চাইছি, এখানে আসছি কেমো রেডিওথেরাপির জন্য, কিন্তু আমার 5 মাস দেরি হয়ে যেতেছে। আমার অসুস্থ, আমি যেখানে আসছিলাম প্রায় রেডিওথেরাপি পাইতে আমার প্রায় 1.5 মাস সময় লেগে গেছে। IARCর পরিসংখ্যানে দেশে প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 1.5 লাখের বেশি মানুষ। এই রোগে বছরে মারা যাচ্ছে 1 লক্ষেরও বেশি। আর এই বিপুল সংখ্যক আক্রান্তের বিপরীতে মাত্র 300 শয্যা বিশিষ্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট একমাত্র বিশেষায়িত হাসপাতাল। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে 20টি হাসপাতালে দেয়া হয় ক্যান্সার চিকিৎসা। এর মধ্যে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা আছে 9টি সরকারি হাসপাতালে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী 16 কোটি জনসংখ্যার দেশে 160টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র থাকার কথা। সরকারি একটা
রেট আছে, এটা বেসরকারি ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কিন্তু 20 গুণেরও বেশি, যার জন্য অধিকাংশ মানুষের ভিড় কিন্তু এই সরকারি হাসপাতালে। এখনও কিন্তু অনেক পেশেন্ট ওয়েটিং লিস্টে আছে। এটা কেন থাকবে? 8টা বিভাগে যদি হয়, অনেক মানুষকে কিন্তু ঢাকায় আসতে হবে না। বিভাগীয় পর্যায়েও প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা গেলে প্রায় 50% রোগী সুস্থ করে তোলা সম্ভব। সুবিধাগুলো যদি অন্তত আমরা মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালগুলোতে নিতে পারি, অন্তত ডায়াগনোসিসটা যদি প্রথম পর্যায়ে হয়, কম সামর্থ্য দিয়েও বেশি রোগীকে চিকিৎসা দিতে পারবো তখন। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটও। বিপুল সংখ্যক রোগীর বিপরীতে আছেন মাত্র 150 বিশেষজ্ঞ চিকিৎসক, যাদের বেশিরভাগই রাজধানী কেন্দ্রিক, জানালেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি। আমাদের কতটা লাগবে? 800টা স্পেশালিস্ট ক্যান্সার বিশেষজ্ঞ। সেখানে আছে আমাদের, আমি বললাম 150 থেকে 160 জন। এত অপ্রতুল বিশেষজ্ঞ নিয়ে এই যে সেন্টারগুলো আছে, সেখানেও তো ঠিক মতো আমরা ডাক্তার দিতে পারছি না। দেশে অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর হিসাবে ক্যান্সারে মৃত্যুর হার সবচেয়ে বেশি, জানালেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সেবা বাড়ানোর বিকল্প নেই বলছেন তারা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর চালু হচ্ছে নতুন 3টি মেডিকেল কলেজ। আগামীকাল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে মাগুরা ও নওগাঁ মেডিকেল কলেজ। আর বছরের শেষ নাগাদ শেষ হবে সিরাজগঞ্জে ক্যাপ্টেন এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ। ফলে উন্নত সেবার পাশাপাশি চিকিৎসা বিষয়ে পড়ালেখায় আগ্রহ বাড়ার আশা করা হচ্ছে। 2011 সালে সাতক্ষীরা মেডিকেল কলেজের যাত্রা শুরু। 2017 সালে হয় উদ্বোধন। বর্তমানে 40 একর জায়গা জুড়ে নিজস্ব ক্যাম্পাসে পাঠদানের পাশাপাশি 250 শয্যার হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে রোগীদের। এখানে আসার পরে দেখি এটা আরও বেশি উন্নত হচ্ছে, যেহেতু এটা নতুন মেডিকেল ছিল, সেই তুলনায় অনেক ভালো ফ্যাসিলিটি ছিল। আগে সিট সংখ্যা 50 ছিল, তো সেটা এখন বেড়ে 65 হয়ে গেছে। আগে যেরকম একটা রোগীকে অনেক সমস্যা হলে তাকে নিয়ে খুলনা অথবা দূরে কোনো জায়গায় যেতে হতো, এখন আমাদের সেখানে আর যেতে হয় না, আমরা সাতক্ষীরা বসে সেই সেবাগুলো পাচ্ছি। প্রাথমিকভাবে মাগুরা সদর হাসপাতালে পুরাতন ভবনে পরিচালিত হবে মেডিকেল কলেজের কার্যক্রম। এরই মধ্যে ভর্তি হয়েছেন অর্ধশত শিক্ষার্থীরা। নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষক। স্থায়ী ভবন নির্মাণ না হলেও আবাসিক সুবিধা পাবেন শিক্ষার্থীরা। ক্লাস 10 তারিখে শুরু হবে এবং আমার এই যে 250 বেডের দ্বিতীয় তলা যে রুমগুলোর বরাদ্দের সিটি এসে গেছে, আমরা এখন 1 সপ্তাহের মধ্যেই এটা আমরা হস্তান্তর করে দেবো মেডিকেল কলেজে। শিক্ষার্থী ভর্তির পর এখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায় নওগাঁ মেডিকেল কলেজ। সংশ্লিষ্টরা বলছেন, এতে আশপাশের কয়েকটি জেলার মানুষ যেমন উন্নত সেবা পাবেন, তেমনি চিকিৎসা বিষয়ে পড়ালেখার আগ্রহী হবেন স্থানীয় শিক্ষার্থীদের। এখানে বিভিন্ন ধরনের টিচার প্রফেসর আসবেন, উন্নত মানের যন্ত্রপাতি আসবে, ফলশ্রুতিতে আমরা এখানে উন্নত স্বাস্থ্য সেবা দিতে পারবো বলে আমি মনে করছি। সিরাজগঞ্জে ক্যাপ্টেন এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের 75% কাজ শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ 2020 সালের জুন পর্যন্ত থাকলেও চলতি বছরের ডিসেম্বর মাসেই পুরো কাজ শেষের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ। বেলা 3টায় শেরেবাংলা নগরে মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। একাদশ সংসদ নির্বাচনের কারণে এবার 1 জানুয়ারির পরিবর্তে মেলা শুরু হচ্ছে আজ, চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবার বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে 23 দেশের 519টি প্রতিষ্ঠান। গতবার মেলায় 166 কোটি টাকার রপ্তানি আদেশ পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। এবার আরও বেশি রপ্তানি আদেশ পাওয়ায় আশা ইপিবির। মেলায় ভোগান্তি রোধে অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা থাকছে। এবার মেলার মূল ফটক নির্মিত হচ্ছে মেট্রো রেলের আদলে। গত কয়েক বছরের মতো এবারও বঙ্গবন্ধু প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র এবং তথ্যচিত্র প্রদর্শন করা হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আরও খবর জানাতে শেরেবাংলা নগর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদাত স্বপন। স্বপন, 3টায় যদি মেলা উদ্বোধন হবার যেহেতু কথা রয়েছে, রাষ্ট্রপতি ঠিক কখন নাগাদ এসে পৌঁছাবেন আপনি কি জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা যতটুকু জানতে পেরেছি 3টা বাজার কিছুক্ষণ আগেই মহামান্য রাষ্ট্রপতি আজকে যে ভেন্যু আছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে পৌঁছাবেন এবং এখানে যে আজকে আয়োজিত যে অনুষ্ঠানটি আছে, এই অনুষ্ঠানে আজকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে তারপর রাষ্ট্রপতি বাণিজ্য মেলায় পাশেই আপনি জানেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেন্যু, সেই ভেন্যুতে যাবেন এবং ঘুরে ঘুরে স্টল দেখবেন। আমরা বাণিজ্য মেলা সংশ্লিষ্ট
যারা আছেন কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি যে মেলার সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। বিভিন্ন দেশ থেকে যেসব প্রতিষ্ঠানের স্টল আসার কথা তারা কিন্তু ইতিমধ্যে তাদের পসরা সাজিয়ে বসেছেন। পাশাপাশি দেশীয় যেসব প্রতিষ্ঠান এখানে স্টল নিয়ে তারা ব্যবসা করবেন তারাও তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং নিরাপত্তার বিষয়টিকে কিন্তু এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য মেলাকে ঘিরে চারপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এই মাসব্যাপী যে বাণিজ্য মেলা চলবে, বাণিজ্য মেলায় যেন কোনো প্রকার নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সে বিষয়টি তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা রেখে তারা ব্যবস্থা কেমন বলে মনে হচ্ছে বিশেষ কি আকর্ষণ থাকছে এবার? আসলে এখন পর্যন্ত বাণিজ্য মেলার ভেতরে যেতে পারিনি, কাজে আমরা স্টলগুলি এখনো ঘুরে দেখতে পাইনি। আমি যতটুকু বলেছি গেলে আসলে বাণিজ্য মেলার সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলে মহামান্য রাষ্ট্রপতি আসার পর যখন উদ্বোধন করবেন উদ্বোধনের পরে কিন্তু সবকিছু আমরা বিস্তারিতভাবে জানাতে পারবো এবং আমরা দেখে দেখে এই বিষয়গুলি আপনাদের পরবর্তীতে বিস্তারিতভাবে জানাতে পারবো। সরকারের ১০০ বছরের বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যানের আওতায় নেত্রকোনায় শুরু হয়েছে ৬টি খাল ও ৩১ কিলোমিটার নদী খনন। এর ফলে আগাম বন্যা থেকে রক্ষা, কৃষিতে সেচ সহ নানা সুবিধা পাবেন স্থানীয়রা। পরিবেশ রক্ষায়ও সহায়ক হবে এ প্রকল্প। পানি সম্পদ ব্যবস্থাপনা, খাদ্য পানির নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ডেল্টা প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় নেত্রকোনার ৫ উপজেলায় খনন করা হচ্ছে ৬টি খাল ও মহাদেও নদী। এরই মধ্যে সদর উপজেলার কাছিম খাল ও দুর্গাপুরের বেলতলি খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। ২০২০ সালের মধ্যে নদী ও খাল খননের কাজ শেষ করবে পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ সেটার প্রথম একটা প্রকল্প বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। এটা হলো প্রথম পর্যায়ের একটি প্রকল্প এবং সেই প্রকল্পের মাধ্যমে মানুষের যে সেচ ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের যে একটা বিষয় থাকে সেটা আশা করি যে কিছু লাঘব হবে। খাল খননের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় চাষাবাদ ও পণ্য পরিবহনে আশার আলো দেখছেন চাষিরা। আমাদের এই কাছিম খাল খনন হওয়ার পরে আগাম যে বন্যায় ফসল নষ্ট করত এইটার হবে না। এই খালটা না হওয়ার কারণে আমাদের ফসল করতে পারে না, আমাদের খালটা হইলে আমরা ফসল করতে পারবো। খনন শেষ হলে জেলার প্রায় ৬,০০০ হেক্টর জমির ফসল আগাম বন্যা থেকে রক্ষা পাবে। একই সঙ্গে আসবে সেচের আওতায়। এছাড়া কমবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। উৎপাদিত ফসল সেগুলো পরিবহনেও তারা সুবিধা পাবে এবং এই কার্যক্রমের মাধ্যমে আমাদের যে সারা দেশের পানির যে সমস্যাগুলো আমরা এই শুষ্ক মৌসুমে মোকাবেলা করতে হয় সেটা অনেকটাই দূরীভূত হবে বলে আমি মনে করি। ৬টি খাল ও ৩১ কিলোমিটার নদী খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিমেন্ট ও পাথরের রপ্তানি আয় কমছে। চলতি অর্থবছরের ৬ মাসে খাতে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে ৬.৫%। অর্জন হয়নি লক্ষ্যমাত্রাও। কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় রপ্তানি কমেছে বলে জানিয়েছেন সিমেন্ট ব্যবসায়ীরা। আর পাথর ব্যবসায়ীরা বলছেন উত্তোলন বন্ধ হয় কমেছে পাথর রপ্তানি। ২০১৬-১৭ অর্থবছরে সিমেন্ট ও পাথর রপ্তানি করে আয় হয় ৮৮ কোটি টাকা। আর গত অর্থবছর এ খাতের রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় ১০৩ কোটি টাকা। গত ২ বছর এ খাতের রপ্তানি আয় বাড়লেও কমেছে চলতি অর্থবছরে। চলতি অর্থবছর প্রথম ৬ মাসে সিমেন্ট ও পাথর রপ্তানি আয় ৪৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৪.৫% কম। প্রতি বছর ৫ কোটি টন সিমেন্ট উৎপাদনের সক্ষমতা থাকলেও উৎপাদন হয় এর অর্ধেক, কেননা এর প্রায় সব ধরনের কাঁচামালই আমদানি নির্ভর। আর আমদানি খরচ বেড়ে যাওয়ায় বাড়ছে উৎপাদন খরচও। কোনো কারণে ইন্টারন্যাশনাল বাজার যখন বৃদ্ধি পায় তখন এই কাঁচামালের মূল্য অনেক বৃদ্ধি, এই ফ্রেটের জন্য বৃদ্ধি পায়, তখন আমাদের সিমেন্টের উৎপাদনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। ইম্পোর্টের উপরে যে ডিউটিটা আমরা পেমেন্ট করি, ইম্পোর্ট ডিউটি যেগুলো পেমেন্ট করি, গভর্নমেন্ট যদি এগুলো কমাই দেয়, ওদের প্রোডাক্টের তুলনায় আমাদের প্রোডাক্টটা যদি কম্পিটিটিভ হয়, আমরা যদি কম প্রাইসে দিতে পারি ওদেরকে, তাইলে দে উইল অ্যাগেন বি ইন্টারেস্টেড। এদিকে পাথর ব্যবসায়ীরা বলছেন পরিবেশ রক্ষায় ২০১৪ সালে দেশের প্রধান কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানির বাজারে। মাটির নিচের থেকে যেভাবে পাথর উত্তোলন হইতো বাংলাদেশের, বিশেষ করে সিলেটে, এটা যদি আবার স্বাভাবিক হয় তো অবশ্যই আবার আমরা মার্কেট রেট কমবে, আমরা পাথর তাদেরকে দিতে পারব।
পার্শ্ববর্তী দেশ ভারতে নিম্নমানের কিছু পাথর রপ্তানি হলেও ভালো মানের পাথর রপ্তানি একেবারেই বন্ধ রয়েছে বলেও জানান এই ব্যবসায়ী। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর ও সাতক্ষীরায় বাড়ছে মাল্টা চাষ। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় গড়ে উঠছে নতুন নতুন বাগান। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় দেশে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। ১.৫ বিঘা জমিতে লবণ সহিষ্ণু বাড়ি এক জাতের মাল্টার চারা রোপণ করেন মনিরামপুরের কৃষক আব্দুল করিম। মাত্র ২ বছরের মধ্যেই ব্যাপক ফলন, পাশাপাশি গাছের চারা বিক্রি করেও বেশ লাভবান হচ্ছেন তিনি। প্রথমে অনেক কষ্ট মনে হচ্ছিল, খানিকটা ঝুঁকিও ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আরেকটু সেই সময় বড় করে বাগান করলে বাণিজ্যিকভাবে আরো সফল হওয়া যেত। বেলে ও দোআঁশ মাটিতে চাষ ভালো হলেও লবণ সহিষ্ণু জাত হওয়ায় উপকূলীয় অঞ্চলও মাল্টা চাষের উপযোগী। রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হয় জৈব সার। গাছের পাতায় ও ডালের পোকা দমনের জন্য প্রয়োজন যথাযথ কীটনাশক। যশোরে জৈব ও বালাইনাশক পদ্ধতিতে মাল্টা চাষ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। ইতিমধ্যে আমাদের 25 থেকে 20 বিঘার মতো মাল্টা চাষের আওতায় এসেছে। রোগ বালাই পোকামাকড় সম্পর্কে আমাদের যে প্রেসক্রিপশন করা হয়, তাদের পরামর্শ দেওয়া হয়, যখন যেটা দরকার হয় তো সেই বিষয়ে আমাদের পরামর্শ দেওয়া হয়। এদিকে মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে সাতক্ষীরায়। কলারোয়া উপজেলার খর্দগ্রামে মাল্টা চাষ করেছেন শামসুর রহমান নামের এক চাষি। বিশেষ করে লবণাক্ত অঞ্চলেই বেশি হয় এবং আবহাওয়াও ভালো ম্যাচ করে, যার কারণে আমি 3 বিঘা জমিতে প্রায় 450 ঊর্ধ্বে আমার গাছ আছে। মাল্টা চাষ বাড়াতে বিভিন্ন সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি এই চাষ সম্প্রসারণের জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা আশা করছি আগামীতে সাতক্ষীরার সকল উপজেলায় এই মাল্টার চাষ সম্প্রসারিত হবে। কৃষি অধিদপ্তরের হিসেবে সাতক্ষীরায় এবার 20 বিঘা জমিতে মাল্টা চাষ হচ্ছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ার মহাস্থান জাদুঘরের সৌন্দর্য বাড়িয়েছে রং বেরঙের ফুলের বাগান। লাগানো হয়েছে 10 জাতের গোলাপ সহ 50 রকমের ফুল গাছ। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার পাশাপাশি পর্যটকরা এখন সময় কাটাচ্ছেন বাগানেও। মৌর্য পূর্ব, মৌর্য, গুপ্ত, পাল ও সেন সহ নানা আমলের নিদর্শনের টানে প্রতি বছর মহাস্থান জাদুঘরে আসে কয়েক লাখ পর্যটক। সৌন্দর্য বাড়াতে বহুদিন আগে জাদুঘর চত্বরে বাগান গড়ে তোলা হয়, কিন্তু বাগানটি এতদিন পর্যটকদের আকৃষ্ট করতে পারেনি। তাই এবার ফুল বাগানেও বাড়তি নজর দিয়েছে কর্তৃপক্ষ। জাদুঘরে ঢোকার জন্য আসছি, কিন্তু প্রথমে আসে এত ভালো লাগছে, ফুলগুলো এত সুন্দর, প্রথমে আকর্ষণ করতেছে ফুলগুলো, মানে আমরা এখনো ভিতরে যাইনি। বাগানে লাগানো হয়েছে নানা রঙের 10 জাতের গোলাপ, আছে বিদেশি ফুলের গাছও, যেমন ডালিয়ানকা, ডাইনটেস, গেজিনিয়া। এই ফুলগুলো ফোটে প্রায় জানুয়ারি শেষে, ওই ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে ফুলগুলো সবগুলো ফুটে। প্রতি বছর জানুয়ারির শেষে ফুল বাগানে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি আসে। এবারও সে সম্ভাবনার কথাই বলছে কর্তৃপক্ষ। জানুয়ারি মাসের শেষে এই বাগানে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন প্রজাপতির আগমন ঘটে থাকে। সেই প্রজাপতি দেখে পর্যটকবৃন্দ অনেক আকৃষ্ট। মহাস্থানের আশেপাশের এলাকায় ফুলের বাগান করা হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে জাদুঘর কর্তৃপক্ষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিরতির পর আবারও স্বাগত সবাইকে। জানাবো আরো কিছু খবর। অমুসলিম অভিবাসন প্রত্যাশীদের নাগরিকত্ব দেবে ভারত। মঙ্গলবার এ বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিলটি পাশ হয়েছে। এতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সহ প্রতিবেশী মুসলিম দেশগুলোতে ধর্মীয় সহিংসতার শিকার কোনো অমুসলিম ভারতে বসবাসের আবেদন করলে তাদের নাগরিকত্ব দেয়া হবে। এ তালিকায় হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও রয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস এবং বামপন্থী দলগুলো সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ দল এ বিলের বিরোধিতা করে। তাদের মতে এই বিল ভারতীয় সংবিধানের মূলধারার পরিপন্থী। ভারত জুড়ে শ্রমিক সংগঠনের ডাকের দ্বিতীয় দিনের বন্ধ কর্মসূচি চলছে। 12 দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে 48 ঘন্টা বন্ধের ডাক দেয় 10টি শ্রমিক সংগঠন। দ্বিতীয় দিনে পশ্চিমবঙ্গের হাওড়ায় বাসে বিক্ষোভকারীরা পাথর ছুড়লে আহত হয় 2 শিক্ষার্থী। সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা আজ দিল্লির মান্ডি হাউস থেকে পার্লামেন্ট পর্যন্ত পদযাত্রার পরিকল্পনা করেছে জানিয়েছে ভারতের গণমাধ্যম।
দেশজুড়ে এমন মিছিল আরও হবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠনের নেতারা। বন্ধের প্রথম দিনে পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা সহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। সরকারের শ্রমিক বিরোধী একতরফা নীতি সংস্কারের দাবি জানায় সংগঠনগুলো। 2 দিনের কর্মসূচিতে অংশ নিয়েছে 20 কোটি শ্রমিক। সৌরজগতের বাইরে নতুন এক গ্রহের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সোমবার সিয়াটলে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী সমিতির এক বৈঠকে এই ঘোষণা দেয় সংস্থাটি। নতুন গ্রহের সন্ধানে গত বছরের জুলাইতে শুরু হয় এই অভিযানে এ নিয়ে 3য় গ্রহ আবিষ্কারের দাবি করল নাসা। পৃথিবী থেকে 53 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহের আকারে পৃথিবীর চেয়ে 3 গুণ বড়। নিজের কক্ষপথে ঘুরতে গ্রহটির সময় লাগে 34 দিন। এই গ্রহটির উজ্জ্বলতার তুলনায় ভূপৃষ্ঠের তাপমাত্রা অনেক শীতল। বিজ্ঞানীদের ধারণা, প্রায় সূর্যের মতো উজ্জ্বল গ্রহটিতে পানির স্তর থাকতে পারে, তবে তা বাসযোগ্য নয়। নাসার কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে স্থাপিত সার্ভে স্যাটেলাইট TESS আগামী 2 বছর নতুন গ্রহের সন্ধান চালিয়ে যাবে এই অভিযান। আর এই ছিল এখনকার মতো। আমন্ত্রণ পরের আয়োজনে।